প্রতি বছর গরমের সময় কোনো না কোনো হিল স্টেশনে বেড়াতে যাই। আমি ব্যাচেলার, মোটামুটি ভালো চাকরি করি, সংসারের দায় দায়িত্বও কম, বাড়িতে বাবা মা দাদা বৌদিরা আছেন। আমি চাকরি পাওয়ার পরই বছরে দুবার বেড়াতে যাই, একবার এই গরমের সময় আর একবার পুজোর ছুটিতে। গরমের সময়টা আমি হিল স্টেশনেই যাই। এইভাবে সিমলা কুলু মানালি ঘুরে এসেছি। একবার গেলাম রানীক্ষেত কৌশানি আলমোড়া, আর একবার গেলাম কেদার বদ্রী। গত বছর গ্যাংটক পর্যন্ত গিয়েও শেষ পর্যন্ত দার্জিলিং যাওয়া হলো না। গ্যাংটক গিয়েই যত গন্ডগোল শুরু হয়ে গেল। না, শহরের কোনো গন্ডগোল নয়, পেটের গন্ডগোল। 3 দিনের ওষুধ খেয়েও যখন সারল না, তখন পড়ি কি মরি করে বাগডোগরা থেকে প্লেন ধরে সোজা কলকাতায়। আমার বয়স 30। এতখানি বয়সে বাঙালির ছেলে হয়েও দার্জিলিং যায়নি শুনে লোকে কি বলবে, কিন্তু কিছুতেই হয়ে ওঠেনি। যতবারই দার্জিলিং যাওয়ার প্ল্যান করেছি, একটা না একটা বাধা এসেছে। একবার কিছুতেই ট্রেনের টিকিট পেলাম না, আর একবার জ্বর হয়ে গেল, আর একবার বন্ধুর বিয়ে পড়ল। কিন্তু এবার সেজন্য আটঘাট বেঁধে গিয়েছি। 2 মাস আগেই বুকিং খোলে, বিরাট লাইন দিয়ে টিকিট কেটে রেখেছি। যাত্রার তারিখ 17ই মে। 18ই মে দুপুরে গিয়ে দার্জিলিং পৌঁছবো। হোটেল বুকিংয়ের জন্য আমার ট্রাভেল এজেন্ট ভবতারণবাবুকে বলে রেখে দিয়েছি হোটেলে একটা সিঙ্গেল রুম বুক করে রেখে দিতে। কিন্তু যাত্রার দিন 4 আগে হোটেল বুকিং সম্পর্কে খোঁজ নিতে গিয়ে দেখি ভবতারণবাবু আমায় ডুবিয়েছেন। তিনি নাকি তার কর্মচারীকে অনেক দিন আগেই বলে গিয়েছিলেন যে আমার বুকিংটা করে রাখতে। তারপর তিনি ট্যুরে চলে যান। আজ আমার কথা শুনে খোঁজ নিতে গিয়ে দেখলেন কর্মচারী বুকিং করতেই ভুলে গেছেন। তিনি ভেরি সরি বলে সঙ্গে সঙ্গে ফোন করলেন হোটেলে। যা শুনলেন আমার পক্ষে তা মোটেই আশাপ্রদ নয়। 18ই মে ঘর নেই, 19 তারিখ থেকে ঘর দিতে পারেন। আরও 2-3টে হোটেলে ফোন করলেন ভবতারণবাবু, কারও ঘর খালি নেই। তবে ভবতারণবাবু ভাঙলেও মচকাবার পাত্র নন। বললেন, আরও হোটেলের নাম দিচ্ছি, আপনি দার্জিলিংয়ে নেমে একটু খোঁজাখুঁজি করলে কোনো একটাতে স্পট বুকিং পেয়ে যাবেন। আমি আর কি করি, ট্রেনের টিকিট তো আর এই মুহূর্তে বদলাতে পারি না, অথচ এখন সিজনের সময়। আগে থেকে বুকিং না করলে যদি দার্জিলিংয়ে জায়গা না পাওয়া যায়। ভবতারণবাবু বললেন, মিস্টার চ্যাটার্জি, আমি হোটেল হিলটপের ম্যানেজার মিস্টার শর্মাকে একটা চিঠি লিখে দিচ্ছি। একটা রাত্রি নিয়েই তো সমস্যা, তিনি কোথাও না কোথাও আপনার ব্যবস্থা করে দেবেন। 19 তারিখ থেকে তো বুকিং রয়েছেই। আপনি এ নিয়ে মোটেই চিন্তা করবেন না, আপনি যাওয়ার ব্যবস্থা করুন। আমি আবার একটু খুঁতখুঁতে লোক, যেখানেই যাই না কেন আগে থেকে সব ব্যবস্থা না করে যাই না। কিন্তু টিকিট হয়ে গেছে, ছুটি মঞ্জুর হয়ে গেছে, এখন না গেলেই নয়। তাই নির্ধারিত দিনে দার্জিলিং মেলে নিউ জলপাইগুড়ি ট্রেনে চড়ে বসলাম। কিন্তু আমার কপালে দার্জিলিং যাত্রার প্রতি পদে পদে বাধা। মাঝখানে ফরাক্কার কাছে মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় 5 ঘন্টা পরে, অর্থাৎ দুপুর 12টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছলাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে শিলিগুড়ি থেকে মিনি বাস ধরে দার্জিলিং পৌঁছতে পৌঁছতে রাত 8টা বেজে গেল। মালবাহকের পিঠে জিনিসপত্র চাপিয়ে হাঁটতে হাঁটতে যখন হোটেল হিলটপে পৌঁছলাম, তখন জিভ বেরিয়ে যাওয়ার মতন অবস্থা। একদম খাড়া রাস্তা, ম্যাল থেকে বেশ নিচুতে, লোকালয় থেকে বেশ দূরে এই হোটেল। লোকজনের খুব চলাফেরা এই দিকটায় নেই। 3 তলা বাড়ি, সামনে কোলাপসিবল গেট, সেটি পেরিয়ে রিসেপশন। টিমটিম করে একটি আলো জ্বলছে। শুনলাম কলকাতার বাইরে নাকি আলোর ভোল্টেজ খুবই কম। রিসেপশনের সামনে আমার জিনিসপত্র নামিয়ে লোকটি বলল, আমি এবার যাব বাবুজি। আমি বললাম, একটু দাঁড়াও, আগে দেখে নিই জায়গা আছে কিনা। রিসেপশনিস্ট একটি নেপালি মেয়ে, সে আমাকে দেখে হিন্দিতে বলল, আজ কোনো জায়গা নেই। আমি বললাম, জানি, আমাকে ইউরেকা ট্রাভেল সার্ভিসের ভবতারণবাবু একটি চিঠি দিয়েছেন মিস্টার শর্মাকে দেওয়ার জন্য। মিস্টার শর্মা কোথায়? মেয়েটি বলল, আপনি একটু বসুন, মিস্টার শর্মা বাড়ি চলে গেছেন, এই সময় তিনি থাকেন না, আমি ফোন করছি। মেয়েটি ফোন করার জন্য যতবার ডায়াল ঘোরায় ততবারই লাইন পায় না। এদিকে আমার জিনিসপত্র নিয়ে এসেছিল যে লোকটি, সে তাড়া দিচ্ছে, আমায় ছেড়ে দিন। আমি বাধ্য হয়ে তাকে টাকা মিটিয়ে বিদায় দিলাম।
মিস্টার শর্মাকে পাওয়া গেল একটু পরেই। মেয়েটি বলল, আপনি কথা বলুন। আমি বললাম, মিস্টার শর্মা, আমি মিস্টার চ্যাটার্জি, কলকাতা থেকে আসছি। ভবতানবাবু একটা চিঠি দিয়ে পাঠিয়েছেন। শর্মা বললেন, আপনার বুকিং তো আগামীকাল থেকে। হ্যাঁ, কিন্তু আমি একদিন আগেই আসতে বাধ্য হয়েছি। আমার ট্রেনের টিকিট গতকালের ছিল। আজ থেকে বুকিং করার জন্য আমি আগেই বলেছিলাম। একটু ভুল বোঝাবুঝির জন্য ভেরি সরি মিস্টার চ্যাটার্জি, আপনি বরং অন্য হোটেলে যান। কিন্তু আমার সঙ্গে জিনিসপত্র আছে, লোক চলে গেছে। আমি দার্জিলিংয়ে এই প্রথম আসছি। আমাকে আজকের রাতটুকু অন্তত কোথাও থাকার ব্যবস্থা করে দিন। কিন্তু আজ তো আমাদের হোটেল বন্ধ মিস্টার চ্যাটার্জি। বন্ধ? হ্যাঁ, অবশ্য লোককে বলছি জায়গা নেই। আসলে আজ 18ই মে, আমরা কোনো বুকিং রাখিনি। পুরনো বোর্ডারদের বুকিং গতকাল শেষ করে দিয়েছি। আগামীকাল থেকে আবার বুকিং আছে। আজ আমাদের হোটেলের মালিকের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এই দিনে তিনি মারা যান। তার আত্মার প্রতি সম্মান দেখানোর জন্যই এই দিনটা হোটেল বন্ধ রেখেছি। সকালবেলা আমার কর্মচারীরা মিলে একটা শোকসভাও করেছি। সেখানে ডিএম সাহেবও এসেছিলেন, এসপি সাহেবও ছিলেন। আমাদের মালিক খুব গণ্যমান্য মানুষ ছিলেন। রিসেপশন শুধু খোলা আছে ট্রাঙ্ক কল রিসিভ করার জন্য। সিজনের সময় এখন রোজই ফোন আসে কলকাতা, দিল্লি থেকে। আমাদের রেস্টুরেন্টও আজ বন্ধ। আমি বললাম, আমার সঙ্গে বিস্কুট আছে, তাই খেয়ে শুয়ে পড়ব। যে কোনো ঘর একটা খুলে দিন, যাতে আজকের রাতের মতো থাকতে পারি। ম্যানেজার কি ভেবে বললেন, আচ্ছা, রিসেপশনিস্ট মেয়েটিকে দিন একবার। আমি মেয়েটিকে টেলিফোন দিলাম। টেলিফোনে নেপালি ভাষায় কী সব কথাবার্তা হলো। আমি একটু একটু বুঝলাম। মেয়েটি বলছে নাকি একমাত্র দারোয়ান ছাড়া আজ সবাই চলে গিয়েছে 204 নম্বর ঘরে আজকের রাতটা থাকতে দিতে। তারপর মেয়েটি আমাকে বলল, অন্য ঘরগুলো কোনোটা কী অবস্থায় আছে তা তো জানি না। সব ঘরই কাল থেকে বুকিং আছে, সকালে রেডি হয়ে যাবে। রেজিস্ট্রেশন খাতাটাও চাবি দেওয়া। চাবি তো ম্যানেজার নিয়ে গেছেন। আমি রিসেপশনিস্টও নই, আমি আসলে টেলিফোন অপারেটর। 204 নম্বর ঘরটি আমাদের মালিকের ঘর। ঘরটা আজ সাজানো হয়েছিল। এক রাত্রি আপনি ওখানেই কাটিয়ে দিন। আমি দেখি বাহাদুর কোথায় গেল। অনেকক্ষণ বেল বাজাবার পর বাহাদুর নামে এক দারোয়ান এলো। তার বয়স কত বোঝার উপায় নেই। মাথার সব চুল সাদা হয়ে গিয়েছে, গায়ে খাকি জামা, ফুল প্যান্ট, তার ওপর পুরো পশমের সোয়েটার। মেয়েটি বলল, বাবু আজ 204 নম্বর ঘরে থাকবেন। 204? হ্যাঁ, কর্তাবাবুর ঘর। ম্যানেজার বাবুর অর্ডার আছে, তুমি ওকে নিয়ে যাও। তারপর আমাকে আর কিছু অবকাশ না দিয়ে মেয়েটি বলল, আমি আজ বাড়ি যাচ্ছি মিস্টার চ্যাটার্জি। কাল সকালে সবাই ডিউটিতে এসে যাবে। ম্যানেজার সাহেব 8টার মধ্যে চলে আসবেন। কাল সকালে আপনি চা, ব্রেকফাস্ট, রুম সব পাবেন। আজকের মতো একটু কষ্ট করুন। এই বলে মেয়েটি উঠে তার হ্যান্ডব্যাগ ও টর্চ নিয়ে বেরিয়ে গেল। মেয়েটি চলে যেতেই দারোয়ান বাইরের গেটটি বন্ধ করে দিল। তারপর আমাকে বলল, আপনার জিনিসপত্র কোথায়? আমি আমার সুটকেস দেখিয়ে দিলাম। কাঠের সিঁড়ি দিয়ে আমরা 3 তলায় উঠলাম। হোটেলটি বেশ পরিচ্ছন্ন, মোটামুটি ছিমছাম, ফ্লোরে কার্পেট পাতা। প্রতিটি ফ্লোরে বোধহয় 5-6টি করে ঘর। আমি অবশ্য অত গুনিনি। 3 তলায় উঠে ডান দিকে একদম কর্নারের ঘর 204। ঘরের দরজা খোলাই ছিল। বুঝলাম এটি স্যুট। ঢুকতেই বসার জন্য লাউঞ্জ। একটি সোফা সেট পাতা। ওই সোফা সেটের মাঝখানে আছে একটি ভদ্রলোকের ফটো। ফটোতে প্রচুর মালা। সোফাটাতেও প্রচুর ফুল ছড়ানো। লাউঞ্জের দরজা ঠেলে ঘরের ভেতর ঢুকলাম। একটি ওয়ার্ডরোব, কাঠের প্যানেল করা দেওয়াল, ঘরের ভেতর একটি ডবল খাট পাতা বিছানা করা। বাহাদুর ঘরের সব আলো জ্বেলে দিল। আমি বললাম, আজ কি এখানে সভা টভা হয়েছিল নাকি? বাহাদুর বলল, না তেমন কিছু নয়, এই ঘরে মালিক এসে থাকতেন। এই ঘরে আজকের দিনে তিনি মারা যান, তাই সকালবেলা সব কর্মচারী এসে তার ছবিতে মালা দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন। এই ঘরটা কি এখনো ব্যবহার করা হয়? এই ঘর কাউকেই দেওয়া হয় না।
আমাদের মালিকের এক ছেলে। মালিক মারা যাওয়ার পরই তিনি এখানে এসেছিলেন। তবে তিনি এই ঘরে থাকেননি, অন্য হোটেলে উঠেছিলেন। তবে তাঁদেরও অর্ডার এই ঘরে যেন কাউকে থাকতে না দেওয়া হয়। মালিকের নাম কি? আগে বিমল চন্দ্র সরকার। বাঙালি? হ্যাঁ, আপনাদের কলকাতার লোক। শ্যামবাজারে বাড়ি। ওর দীঘাতেও একটা হোটেল আছে, হোটেলের নাম বালুচরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, আমি দেখেছি হোটেলটি। তা বিমলবাবু এখানে এসে কিভাবে মারা গেলেন? বাহাদুর একটু গম্ভীর হয়ে বলল, সে কথা না হয় নাই বা শুনলেন বাবুজি। যদি একান্তই শুনতে চান, কাল ম্যানেজারকে জিজ্ঞেস করবেন। আপনার পানি ভরে দিচ্ছি, অনেক রাত হলো, শুয়ে পড়ুন। এখানে রাতে প্রায়ই লোডশেডিং হয়, মোমবাতি আর ম্যাচিস দিয়ে যাচ্ছি। আপনার কাছে কি টর্চ আছে? আছে আছে। তাহলে সেটা কাছে রেখে দেবেন। তুমি কোথায় থাকবে? আমি নিচে গেটের কাছে খাটিয়া পেতে ঘুমি। আমাকে রাতে আর পাবেন না। কাল ভোরে আপনার চা এনে দেবো। বাহাদুর জারে জল ভরে দিয়ে চলে গেল। হোটেলের সব আলো নিভে গেল, একমাত্র আমার ঘরের আলো ছাড়া। বেশ ঠান্ডা আসছে ঘরে। পর্দা সরিয়ে দেখলাম কাচের জানলা দিয়ে দার্জিলিং শহরের আলোগুলো দেখা যাচ্ছে অন্ধকারে জোনাকির মতো। পোশাক পাল্টিয়ে বিস্কুট আর জল খেলাম। কিছুটা খিদে দূর হলো। ঘড়িতে দেখলাম রাত 11টা বাজে। আমি গোটা ঘরটি আর একবার ভালো করে দেখে নিলাম। একদিকে ওয়ার্ডরোব, ভেতরে আমার সুটকেসটা ঢুকিয়ে রেখে দিলাম। ঠিক বিপরীত দিকের দেওয়ালে প্যাস্টেল রঙে আঁকা একটি ল্যান্ডস্কেপ, একটি বাজারের ছবি, কয়েকটি দোকান, আর দোকানের সামনে রাস্তায় শুয়ে আছে একটি রোমশ পাহাড়ি কুকুর। কি মনে করে পাশের বসার ঘরে গিয়ে বিমলবাবুর ছবির দিকে তাকালাম। ভদ্রলোকের বয়স বেশি নয়, বছর 50 হবে। এক মাথা চুল, ফ্রেঞ্চ কাট দাড়ি, পরনে একটি কালো কোট, গলায় লাল রঙের টাই। চোখ দুটি ভীষণ উজ্জ্বল। এত অল্প বয়সে ভদ্রলোক মারা গেলেন কি করে? হার্ট অ্যাটাক নাকি অপঘাতে মৃত্যু? এই ছবি কি তার মৃত্যুর কিছুকাল আগেকার নাকি যৌবনে? তিনি পরিণত বয়সেই মারা গিয়েছিলেন। আসলে বিমলবাবু সম্পর্কে আমি কিছুই জানি না। রাতে বিছানায় শুয়ে কিছু একটা না পড়লে আমার ঘুম আসে না। আমার ব্যাগে একটা পত্রিকা ছিল, সেটি বের করে যেই পড়তে যাব, হঠাৎ লোডশেডিং হয়ে গেল। ভাগ্যিস মোমবাতি ও দেশলাই রাখা ছিল, তাড়াতাড়ি মোমবাতি জ্বালালাম। ঘরটা আলোয় ভরে উঠল। আমি বিছানায় শুয়ে কম্বল মুড়ি দিয়ে মোমবাতির আলোয় 2-1 পাতা পড়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই মন দিতে পারলাম না। আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা বিরাট ভয় এসে পিঁপড়ের মতো আমার গা বেয়ে যেন উঠতে লাগলো। শিরশির করে উঠল আমার সর্বাঙ্গ। হঠাৎ দেখলাম মোমবাতির আলোয় দেওয়ালে একটি দীর্ঘ ছায়া পড়েছে। ছায়াটি এগিয়ে আসছে আমার দিকে। খসখস পায়ের শব্দও শুনতে পাচ্ছি। কে যেন আসছে, কেউ আসছে। হঠাৎ ফিসফিস গলার আওয়াজে আমি চমকে উঠলাম। আমার একটা উপকার করবে। কথাটা শুনেই আমি ধর্মর করে খাট থেকে উঠে বসলাম। কোথা থেকে গলার আওয়াজটি আসছে আবিষ্কার করার জন্য এদিক ওদিক তাকাতেই কে যেন ফুঁ দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিল। আমি তাড়াতাড়ি টর্চ হাতড়াতে গেলাম। আলো জ্বালবেন না, আমার সময় বড় কম, আর একটু পরেই আমি খুন হয়ে যাব। তাই একটা অনুরোধ আপনাকে করতে চাই। ওই যে ছবিটা দেখছেন, ওর পেছনে ফ্রেমের ভাঁজের মধ্যে একটা হিরে রেখে দিয়েছি। হিরেটি আমি এক তিব্বতীর কাছ থেকে একরকম জলের দরে কিনেছিলাম, কিন্তু বাজারে ওর দর 5 লাখ টাকা। একটি লোক আমার পিছু নিয়েছে সেই থেকে। হিরেটি সে হাতাতে চায়। আপনাকে খুলেই বলি, হিরে কেনা বেচা আমার একটা গোপন ব্যবসা। যে আমার পিছু নিয়েছে
সে একদিন আমার ব্যবসায়ের পার্টনার ছিল, এখন আলাদা ব্যবসা করে। সে অনেক দিন ধরে হিরেটির ওপর তাক করেছিল। আজ সে আমাকে খুন করে হিরেটি নিতে আসবে, কিন্তু তার উদ্দেশ্য সিদ্ধ হতে আমি দেব না। ওই ছবির পেছনে আমি সেটা লুকিয়ে রেখেছি। আপনি ওই হিরেটা নিয়ে শ্যামবাজারে আমার ছেলের কাছে। মনে হলো আমার জিভটাকে টেনে ধরেছে। আমি কিছু বুঝে ওঠার আগেই খুট করে দরজা খোলার শব্দ পেলাম। কে যেন ভেতরে ঢুকছে। আমি চেঁচাতে গেলাম, কে? কিন্তু মুখ দিয়ে স্বর বের হলো না। তাড়াতাড়ি বালিশের তলা থেকে টর্চটা বের করে টর্চ জ্বালতেই কে যেন আমার হাত থেকে ঝটকা মেরে টর্চটা কেড়ে মাটিতে ফেলে দিল। টর্চটা কার্পেটের উপর গিয়ে গড়িয়ে পড়ল, কিন্তু নিভল না। শুধু একটা চাপা আলোয় ঘরের জমাট অন্ধকারটা কেটে গেল। আবছা আলোয় দেখলাম আপাদ মস্তক কালো কাপড়ে মুড়ি দিয়ে হাতের টর্চ নিয়ে একটি দীর্ঘদেহী মূর্তি ঘরে ঢুকছে। লোকটি ঘরে ঢুকেই পা দিয়ে টর্চটাকে সজোরে লাথি মারল। টর্চটা ছিটকে পড়ে নিভে গেল। তারপর অন্ধকারের মধ্যে শুনলাম ধস্তাধস্তি, একটা তীব্র আর্তনাদের শব্দ। একজন যেন লুটিয়ে পড়ল মাটিতে। তারপর দ্বিতীয়জন এসে পাগলের মতো কি খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে এগিয়ে এলো আমার দিকে। আমার গা থেকে লেপ উঠে গেল। তারপর কে যেন আমাকে ধরে শূন্যে তুলে ছুঁড়ে ফেলে দিল। তারপর আর মনে নেই। আমার ঘুম ভাঙল দরজার ঠকঠক আওয়াজে। তারপর সে আওয়াজ আরও তীব্র হলো। চোখ খুলে দেখি আমি কার্পেটের উপর এতক্ষণ ঘুমোচ্ছিলাম। পর্দার আড়াল থেকে সকালের রোদ ঘরে ঢুকে পড়েছে। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিতেই দেখি বাহাদুর ও সঙ্গে এক ভদ্রলোক। বাহাদুর বলল, আপনার কিছুতেই ঘুম ভাঙছে না। আমি 7টার সময় চা নিয়ে এসে ফেরত গেলাম, 8টায় ম্যানেজার বাবু এলেন। ম্যানেজার বললেন, আমার নাম মিস্টার শর্মা, আমি ম্যানেজার। আপনার অসুবিধার জন্য দুঃখিত। তারপর ভিতরে ঢুকে বললেন, এ কি, বিছানা তো তছনছ করা, কি ব্যাপার বলুন তো? আমি বললাম, কাল রাতে আসলে মশার জন্য ঘুমোতে পারিনি, ছটফট করেছি। মশা? এখানে তো মশা নেই। আপনার বোধহয় ইনসমনিয়া আছে, শেষ রাতে তাই অমন ঘুমিয়ে পড়েছিলেন। যাক, আপনি চলে আসুন, আপনার ঘর রেডি হয়ে গিয়েছে। আমি ঘরের এদিক ওদিক তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। শুধু দেখলাম এক কোণে একটা টর্চ পড়ে আছে। আমি বললাম, কাল রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। কিসের দুঃস্বপ্ন? একটা হিরেকে নিয়ে। আচ্ছা, ওই ছবিটা একটু নামাবেন? কেন বলুন তো? একটু দরকার আছে। সম্মতির অপেক্ষা না করেই দেওয়াল থেকে আমি ল্যান্ডস্কেপটা খুলে আনলাম। তারপর তার পিছনের দিকে হাতড়াতে একটা পুরো মতো কি হাতে ঠেকলো। কাগজটা ছিঁড়ে পেলেই তার ভিতরে একটা ছোট্ট সলফেনের মোড়ক পাওয়া গেল, আর মোড়কের ভেতরে চকচকে একটি ছোট্ট হীরের টুকরো। মিস্টার শর্মা চিৎকার করে উঠলেন, আরে, এই হীরের জন্যই তো আমার মালিক খুন হলেন। খুনি তার পিছনে একজন বোর্ডার হয়ে পাশের ঘরেই ছিলেন। তারপর গত বছর ঠিক এই দিন রাতে ওই হীরের জন্যই সে বিমলবাবুকে খুন করে, কিন্তু পালাতে পারেনি। পুলিশ তাকে ধরে ফেলে। জেরার মুখে সে সবই স্বীকার করে, কিন্তু হীরেটির কোনো সন্ধান পাওয়া যায়নি। হীরের ব্যাপারে সে কিছুই জানে না বলেছিল, কিন্তু পুলিশ বিশ্বাস করেনি। তারপর বিচারাধীন অবস্থায় খুনি একদিন লকআপে আত্মহত্যা করেছিল। মিস্টার চ্যাটার্জি, হীরেটির সন্ধান আপনি কিভাবে পেলেন? আমি বললাম, যার হীরে তিনি আমায় কাল রাতে এর সন্ধান দিয়ে গিয়েছেন। তার নির্দেশ তার ছেলেকে এটি পৌঁছে দিতে হবে। আমি আপাতত এটি আপনার হাতে জমা করেই চলে যাচ্ছি। ও কোথায় যাবেন? অন্য হোটেলে। দয়া করে আমায় আর একটি হোটেল খুঁজে দিন। এই হোটেলের আর কোনো ঘরেই আমি আর এক রাত্রিও কাটাতে চাই না। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। আর বেরিয়ে আসার সময় দেখলাম ফুলের মালার স্তূপ থেকে বিমলবাবুর হাসি হাসি মুখখানি দেখা যাচ্ছে। বিশ্বাসই হচ্ছে আসল বস্তু। এই বিশ্বাসে
ভগবান আর ভূত দুইই পাওয়া যায়। আশ্চর্যের কথা, পৃথিবীতে ভূত বিশ্বাস করে যত লোক, অবিশ্বাসীদের সংখ্যা তার চেয়ে মোটেই কম নয়। যারা অবিশ্বাসী তারা বলেন ভূত বলে নাকি কিছুই নেই, ও শুধু চোখের ভুল, মনের ভুল। বিশ্বাসীরা ঘোরতরভাবে আপত্তি করে, এতগুলো লোকের চোখের ভুল, মনের ভুল কখনো হতে পারে না। এই তর্কের শেষ নেই, মীমাংসাও নেই। আমি নিজে একটা ঘটনা জানি। এই শহরেরই কোনো এক বাড়ির ব্যাপার। ছেলে খেতে বসেছে, পাতের কাছে ঠক করে একটা শব্দ, রক্তমাখা একটা হাড় এসে পড়ল। বাড়ির প্রৌঢ়কর্তা পুজোয় বসেছেন, তার পুজোর থালায় ফুল চন্দনের ওপর ছটছর করে রক্তের ছিটে পড়তে লাগলো। তারপর বাতাস নেই, বৃষ্টি নেই, অথচ হঠাৎ জানলা দরজা খুলে গেল। ছাদের উপর বৃষ্টিপাতের আওয়াজ। এ তো হামেশাই লেগেছিল। তবে সেই বাড়ি এখন আর নেই। কর্পোরেশন থেকে ভেঙে ফেলা হয়েছে বড় রাস্তা করার জন্য। বাড়ি ভাঙতে দেখা গেল বাড়ির ভিতরে একটা কবর। কার কবর, কবেকার কবর কেউ জানে না, কিন্তু সকলের ধারণা এটাই বিপদের কারণ। অবশ্য এই ঘটনা চোখে দেখা নয়, আমার এক শিক্ষকের কাছে শোনা। বিজ্ঞ বয়স্ক লোক, ভূতের মায়াজাল সৃষ্টির জন্য তিনি অযথা কল্পনা করে কিছু বলবেন এ আমি ভাবতেই পারি না। আজ তোমাদের যে ঘটনা শোনাবো সেটা আমার নিজের চোখে দেখা। সমবয়সীদের কথাটা বলেছি, তারা মুচকি হেসেছে, বলেছে ডাক্তার দেখাও হে, তোমার হজমের গোলমাল হচ্ছে। আমি জানি তোমরা মানুষকে নিরর্থক সন্দেহ করো না, সবকিছু সহানুভূতি দিয়ে বিচার করো। সেই সাহসেই এই কাহিনী তোমাদের বলছি। আজ থেকে প্রায় 30 বছর আগেকার কথা। সবে কলেজ থেকে বেরিয়েছি, ইতস্তত চাকরির সন্ধান করছি। এমন সময় পাড়ার ছেলেরা আমার কাছে এসে হাজির। কি ব্যাপার, এখন তো পুজোর মরশুম নয়, তবে কিসের চাঁদা? ছেলেরা হাসল। না, চাঁদা নয়, স্কুল বন্ধ হয়ে গেছে, আমরা অভিনয় করব, একটা বই ঠিক করে দিন। বললাম, অভিনয় কেন, নতুন কিছু কর। কি করব বলুন? হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেল, জলসা কর, বিচিত্রানুষ্ঠান। তখন এই যুগের মতন গলিতে গলিতে সপ্তাহে 2টো করে জলসার রেওয়াজ হয়নি। তাই ছেলেদের বললাম, গান থাকবে, বাজনা থাকবে, আবৃত্তি থাকবে, আর তোমরা যদি চাও 2-1টি নাটকের খণ্ডদৃশ্য অভিনয় হতে পারে। ছেলেরা খুব খুশি, তবে একটু আপত্তির সুর তুলল। 2-1জন ভালো শিল্পী না থাকলে শুধু আমাদের গান বাজনা শুনতে কি কেউ টিকিট কিনবে? আমরা লাইব্রেরির জন্য কিছু টাকা তুলতে চাই। কলেজে আমাদের বছরে 2টো করে বিচিত্রানুষ্ঠান হতো। সেই সব পরিকল্পনা আর আয়োজনের ভার ছিল আমার ওপর। বাইরে থেকে গায়ক গায়িকারা কলকাতায় এলেই আমি যোগাযোগ করতাম, তাদের নিয়ে আসতাম কলেজে। কিন্তু কলেজের অর্থ সামর্থ্য ছিল, পাড়ার ছেলেরা কি মোটা টাকা দক্ষিণা দিয়ে এদের আনতে পারবে? ছেলেদের একথা কিছু বললাম না, বেচারিরা মনস্তাপ পাবে। তাই মুখে বললাম, ঠিক আছে, খোঁজ করে দেখি কলকাতায় কে আছে, অন্তত একজনকে আনতে চেষ্টা করব। তোমাদের অনুষ্ঠান কবে হবে? ছেলেরা তারিখ বলল। আমি যথাসময়ে বেরিয়ে পড়লাম। আগেই খোঁজ নিয়েছিলাম, 2জন এই সময় শহরে আছেন, লখনৌর বেগম আনোয়ার আর ওস্তাদ জামির খাঁ। এদের 2জনের সঙ্গেই আমার যথেষ্ট হৃদ্যতা আছে, অনেকবার কলেজে এসেছেন। প্রথমে গেলাম বেগম আনোয়ারের কাছে। সব শুনে বেগম বললেন, নিজে এসেছেন বাবুজি, কি আর বলবো, কিন্তু আমি আজ রাতেই পাটনা রওনা হচ্ছি। পাটনা? হ্যাঁ, গর্দানিবাগে গানের আসর আছে, কথা দিয়েছি, জবান তো রাখতেই হবে। কসুর মাফ করবেন বাবুজি। এরপর আর কি বলবো? জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ওস্তাদ জামির খাঁ কোথায় আছেন বলতে পারবেন? শুনেছিলাম তিনি ভোপাল থেকে এখানে এসেছেন।
বেগম আনোয়ার বিষণ্ণ কণ্ঠে বললেন, জামির খাঁ সাহেব এখানেই আছেন, তবে শুনলাম তাঁর নাকি খুব শরীর খারাপ। আসরে কি আর গান গাইবেন? দেখি চেষ্টা করে। আপনি ঠিকানাটা বলুন। 7-3 বেনেটোলা লেন। বেগম আনোয়ারকে সেলাম জানিয়ে বেরিয়ে এলাম। ঠিক জায়গায় ট্রাম থেকে নামলাম। অপ্রশস্ত গলি, দুপাশে বস্তির সার, ইতস্তত মুরগির পাল বেড়াচ্ছে। জরাজীর্ণ বাড়ি, এক পাশের দেওয়াল ভেঙে পড়েছে, আগাছার ঝোপ, সাদা রং দিয়ে বাড়ির নম্বর লেখা। শিল্পীর খেয়াল ছাড়া আর কি, নইলে এমন জায়গায় ওস্তাদ জামির খাঁ থাকবেন এটা কল্পনারও অতীত। উঠোনে দাঁড়িয়ে ডাকলাম, ওস্তাদজি, ওস্তাদজি। বার তিনেক ডাকার পর ভিতর থেকে ক্ষীণ কণ্ঠ ভেসে এলো, কে কে ওখানে? ভিতরে ঢুকলাম। ঢুকেই চমকে উঠলাম। পাতলা একটা ফতুয়া পরনে, গালে দাড়ির ঝোপ, কোটরাগত চোখ, ময়লা একটা তাকিয়া ঠেস দিয়ে বসে আছেন। এ কি, আপনার চেহারা তো খুব খারাপ হয়ে গেছে ওস্তাদজি। ওস্তাদজি ম্লান হাসলেন। শরীরটা কদিন খুব খারাপ যাচ্ছে, হাঁপানিতে বড় কষ্ট পাচ্ছি। একটু ইতস্তত করে আমার কথাটা নিবেদন করলাম। ওস্তাদজি থেমে থেমে বললেন, আপনি এসেছেন, আপনাকে না বলি কি করে? আপনার হাত দিয়ে অনেক দিন অনেক টাকা পেয়েছি। কলেজের উৎসবে প্রত্যেক বছরেই আপনি নিয়ে গেছেন। কবে আপনাদের অনুষ্ঠান? সামনের শনিবার। শনিবার? তার মানে এখনো 4 দিন সময় আছে। আপনি তো জানেন আমি মাঝরাতের আগে গাই না আসরে। আমি ঠিক 12টায় যাব আমার এক দোস্তের মোটরে। আপনাকে কষ্ট করতে হবে না। দক্ষিণার টাকা কটা ওস্তাদজির সামনে রাখতেই তিনি মাথা নাড়লেন। টাকা আপনি উঠিয়ে নিয়ে যান বাবুজি। আপনি আমার বহুদিনের চেনা লোক। সে রাতের টাকাটা আপনার কাছ থেকে নেব। খুশি মনে উঠে এলাম। খবরটা দিতেই ছেলেদের মধ্যে খুশির বন্যা বয়ে গেল। ওস্তাদ জামির খাঁ বিখ্যাত খেয়াল গায়ক, তাঁর মতো গুণী শিল্পী এই ছোট অনুষ্ঠানে গাইতে সম্মত হবেন তা তারা ভাবতেও পারেনি। লাল শালুর ওপর জামির খান নাম লিখে ছেলেরা পাড়ার পথে ঘাটে টাঙিয়ে দিল। অনুষ্ঠানের দিন আমি গেটের কাছে অপেক্ষা করতে লাগলাম। জলসা শুরু হয়েছে 9:30, এখন রাত 11টা। আসরে লোক ভর্তি। জামির খাঁ অসুস্থ মানুষ, আশা করেছিলাম তিনি ঘন্টাখানেক আগেই আসবেন। একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। 11:30 বাজল, 11:45। সর্বনাশ, ওস্তাদজি তো দেখা নেই। সম্ভবত অসুস্থ হয়ে পড়েছেন, আসতে পারবেন না। কিন্তু এই কথাটা ঘোষণা করলেই চেঁচামেচি শুরু হবে। লোকে ভাববে মিথ্যা স্তোত্রবাক্য দিয়ে আমরা তাদের টিকিট কাটিয়েছি। শামিয়ানা জ্বালিয়ে দেওয়া বিচিত্র নয়, আমরাও যে অক্ষত থাকব এমন সম্ভাবনা কম। 12টা বাজতে যখন মিনিট দুয়েক বাকি, তখন ভিতর থেকে একটা ছেলে এসে বলল, ওস্তাদজি এসে গেছেন। সে কি, আমি ঘাঁটি আগলে রয়েছি, ওস্তাদজি এলেন কোথা দিয়ে? ভিতরে গিয়ে দেখলাম মঞ্চের এক কোণে ওস্তাদজি বসে, সারা শরীরে কালো পোশাক। আমি প্রশ্ন করার আগেই বললেন, দোস্ত পিছনের রাস্তায় ছেড়ে গেল, একটু ঘুরপথ,
তা আসতে অসুবিধা হয়নি। ঠিক 12টায় ওস্তাদজির গান শুরু হলো। ভালো করে শোনবার জন্যে আমি আসরে গিয়ে বসলাম। দুটি খেয়াল গাইলেন, রাগযোগিয়া আর বৃন্দাবনী সারাং। কি অপূর্ব কণ্ঠলালিত্য তা বোঝানো সম্ভব নয়। গান শুনে মনেও হলো না ওস্তাদজি অসুস্থ। আসর থেকে আরও গাইবার অনুরোধ আসতে ওস্তাদজি সেলাম জানিয়ে উঠে পড়লেন। তন্ময় হয়ে শুনছিলাম। যখন খেয়াল হলো, দেখলাম মঞ্চে একটি তরুণ আধুনিক গান গাইছে, পাড়ারই কোনো ছেলে। ওস্তাদজির সামান্য দক্ষিণা আমার মুঠোর মধ্যেই ছিল। তাকে দেবার জন্য মঞ্চের ভিতরে গেলাম। ওস্তাদজি নেই। কে একজন বলল শরীর খারাপ বলে গান শেষ করেই নাকি তিনি চলে গিয়েছেন। পরের দিন ভোরে সেক্রেটারির মোটর নিয়ে বেরিয়ে পড়লাম। ওস্তাদজির হাতে টাকাটা দিয়ে আসবো, আর সেই সঙ্গে তাকে ধন্যবাদও দিয়ে আসবো অমন চমৎকার গান করার জন্য। জামির খাঁর গান আমি আগেও কয়েকবার শুনেছি, আমাদের কলেজের বাইরে, কিন্তু কাল রাতের মতন তার গাইবার ঢং, গলার এমন অপূর্ব কাজ কোনোদিন বোধহয় শুনিনি। কি লজ্জার কথা, তার মতন একজন উঁচুদরের শিল্পী শহরের নিভৃত কোণে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। মোটর থামল। উঠোনের ওপর একটা বেঞ্চ পাতা, তাতে গুটি তিনেক ভদ্রলোক বসে আছেন। শিল্পীদের পরিত্রাণ নেই। কাল অত রাতে ফিরেও আবার কোথাও হয়তো যেতে হবে, কিংবা লোকেরা আগাম বায়না দিতে এসেছেন। উঠোনে দাঁড়িয়ে ডাকলাম, ওস্তাদজি, ওস্তাদজি। কোনো সাড়া নেই। খুব সম্ভবত ওস্তাদজি ক্লান্ত হয়ে ঘুমুচ্ছেন। আর একটু বেলা করে এলেই হতো। ভিতরে যাব কিনা ভাবছি, এমন সময় বেঞ্চে বসা একটি লোক এগিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। আপনি কাকে খুঁজছেন? ওস্তাদজিকে। কোন ওস্তাদজি? ওস্তাদ জামির খাঁ, বিখ্যাত খেয়াল গায়ক। লোকটি বার কয়েক আমার আপাদমস্তক দেখে প্রশ্ন করল, আপনি কোথা থেকে আসছেন? আমি চাঁপাতলা বয়েজ ক্লাব থেকে আসছি। কাল রাতে ওস্তাদজি আমাদের ওখানে গান গাইতে গিয়েছিলেন। শরীর খারাপ বলে তাড়াতাড়ি চলে আসেন, তাই তাকে টাকাটা দিতে এসেছি। লোকটি আমার মুখের দিকে একটু হাত নেড়ে বেঞ্চে বসা একটি লোককে ডাকলেন। তিনি আসতে উর্দুতে তাঁর সঙ্গে কিছুক্ষণ কি যেন একটা বললেন। তারপর আমার দিকে ফিরে বললেন, আপনি আসুন আমার সঙ্গে। লোকটির পিছন পিছন ভিতরে গেলাম। এক হাতে পর্দা সরিয়ে উঁকে দিতেই চমকে উঠলাম। ওস্তাদ জামির খাঁ শুয়ে আছেন, দুটি হাত বুকের ওপর জড়ো করা, চোখ নিমিলিত। বোঝা যায় দেহে প্রাণের লক্ষণ নেই। লোকটি অশ্রুরুদ্ধ কণ্ঠে বললেন, ওস্তাদজির কাল রাত 12টায় ইন্তেকাল হয়েছে। আমরা মৌলবীর জন্য অপেক্ষা করছি বাবু। রাত 12টায়? রাত 12টায় ওস্তাদজি মারা গেছেন? আস্তে আস্তে পিছিয়ে এলাম। ঘর থেকে উঠোনে, উঠোন থেকে রাস্তায়। হে কি করে সম্ভব? এই তো শুধু আমার চোখের ভুল নয়, অগণিত দর্শক তাকে দেখেছে, অগণিত শ্রোতা তার গান শুনেছে। লিখতে লিখতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। কত বছর হয়ে গেল, কিন্তু এখনো যেন সমস্ত ঘটনা চোখের সামনে জ্বলজ্বল করছে। কি এর ব্যাখ্যা? জবান রাখবার জন্যে ওস্তাদ জামির খাঁর আত্মা আমাদের আসরে গিয়ে গান গেয়ে এসেছিলেন কিনা এমন প্রশ্ন আমাকে করো না। এর উত্তর আমার জানা নেই। তবে এইটুকু জানি, সংবাদপত্রে ওস্তাদজির মৃত্যুর খবর পড়ে আমার মতন বহু লোকই চমকে উঠেছিলেন, যাঁরা সে রাতে আসরে ওস্তাদজিকে দেখেছিলেন, তার দুখানি অনবদ্য গান শুনেছিলেন। অনেকেই মনকে বুঝিয়েছিলেন কাগজে মৃত্যুর সময়টা ভুল লিখেছে, কিন্তু আমি মনকে কি বোঝাবো? তাই বলছিলাম, বিশ্বাস করো, বিশ্বাস ছাড়া আর পথ নেই।